একটা সময় দাঁড়িয়ে ইরান প্রস্তুতিটাও নিয়ে ফেলেছিল যে বড় কিছু একটা ঘটতে চলেছে। ইরানের সাধারণ মানুষ, ইরানের সেনা, ইরানের প্রশাসন কিন্তু হলো না। সিজফায়ারের কথা হঠাৎ করে ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এবারে কি হবে? এই যে 72 ঘন্টার মধ্যে দখল করে নেবার যে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, কারণ গত 72 ঘন্টায় তারা নাকি 14টা জাহাজকে আটকেছেন এবং আগামী 72 ঘন্টায় তারা হুঁশিয়ারি দিচ্ছেন ইরান না শুনলে তারা পরমাণু মারবেন। ইরান বলছে দম থাকলে এবার করে দেখাক। শুভাশিস, এবার যদি আমরা একটু ইরানের দিক থেকে আলোচনাটাতে আসি, ইরান এই যে বলছে, এবার সরাসরি ইরান হুঁশিয়ারিটা দিয়েছে। এতদিন ধরে ইরানের এত বড় হুঁশিয়ারি কিন্তু আমরা শুনিনি যে দম থাকলে এবার আমেরিকা করে দেখাক। এই জোটটা ইরান কোথা থেকে পাচ্ছে? কারণ ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি, আমরা আলোচনাও করেছি যে ইরানের প্রচুর প্রশাসনিক কর্তা তারা নেই, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নেই, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি। অনেক আর্মি কমান্ডার যারা তারা নেই। তাহলে এই দমটা কোথা থেকে পাচ্ছে ইরান? আমি একটা কথা বলি, আপনি দেখবেন মানুষ মানুষকে ডেসক্রাইব করার সময় বলে একে দেখতে সুন্দর, এর লম্বা, সব কিছু বলে। তো কেউ বলতে শুনেছেন যে এর সিদ্ধারাটা দারুণ? এটা বলে না সাধারণত, কারণ সিদ্ধারা দেখা যায় না, সিদ্ধারা পেছনে থাকে। কিন্তু সিদ্ধারার স্ট্রেংথেই আমরা কিন্তু হাঁটি, চলি, কথা বলি। আমাদের মস্তিষ্ক পর্যন্ত সিদ্ধারার উপরে বিরাট বড় একটা ডিপেন্ডেন্সি থাকে। এই সিদ্ধারাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা কারা করে? ইরানে একটা স্ট্র্যাটেজিক স্ট্রাকচার আছে। আমি হল অফ করে বলছি এটা আছে। কেন বলছি? আমি এবারে বলছি, ইটস নট আ ওয়ান ম্যান শো। ইরানের, যদি আমি ধরেই নিই, ধরুন তর্কের খাতিরে, যে খামেনি মারা গেছে, সবাই মারা গেছে, তারপরেও কিন্তু ইরান প্রিসাইজ অ্যাকিউরেট অ্যাটাক চালিয়ে গেছে। তারপরেও কিন্তু ইরান এমন এমন পয়েন্টে আমেরিকাকে কর্নার করে দিয়েছে ডিপ্লোম্যাটিক্যালি, যেই পয়েন্টগুলোতে আমেরিকা কল্পনা করতে পারেনি যে ইরান উইদাউট লিডারশিপ এটা করবে। কি করে করেছে? কি এইভাবে করেছে যে ইরানের একটা সুন্দর স্ট্রাকচার আছে, স্ট্র্যাটেজিক স্ট্রাকচার। সেখানে লিডারশিপ শুধুমাত্র একটা কমান্ডিং পোস্ট। সেই লিডারশিপ যদি রিপ্লেসড হয়ে যায়, তার স্ট্র্যাটেজিক পলিসি লেয়ারটা চেঞ্জ হয় না। তারা জানে যে আমি যদি এইখানে এই রাস্তাটা ধরি, তাহলে সামনে থেকে আমি বাঁদিক নেবো গাড়িটা। সুতরাং সেই গাড়িটা আমি চালাই, আপনি চালান, যেই চালাক, ওই রাস্তা দিয়ে যখন যাব, সামনের মোড় থেকে আমি বাঁদিকই নেব। সুতরাং এই যে স্ট্র্যাটেজিক একটা ট্রান্সপারেন্সি, যেটা তার এন্টায়ার কমান্ডিং স্ট্রাকচার, সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড, তারপরে যারা আছে, রিপ্লেসমেন্টস যারা এসছে, নাম্বার 1, নাম্বার 2, এভরিবডি, সবার কাছে ক্ল্যারিফাইড এই স্ট্রাকচারটা ছিল। এবং সেটার প্রমাণটা কি? আমি তো আর ইরান গিয়ে দেখছি না, এটার প্রমাণটা পাচ্ছি তাদের কাজের মধ্যে দিয়ে। তারা যেভাবে অ্যাটাক চালাচ্ছে, তারা যেভাবে নেগোশিয়েট করছে, তারা যেভাবে নেগোসিয়েশন পয়েন্টগুলো সাজাচ্ছে, সেখানে আমেরিকা কর্নার হয়ে যাচ্ছে। এবং কোনো জায়গায় দেখবেন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এত কিছু সাকসেস পাওয়ার পরেও আমেরিকা তো কন্টিনিউয়াস ইরানকে ইনসাল্ট করছে, কন্টিনিউয়াস ইরানকে এমন এমন কথা বলছে যেগুলো ডিপ্লোমেসির খাতায় আমরা পাবো না খুব একটা। মানে ওরা কোনো দেশই না, ওরা এত বছরের সভ্যতা, এত বছরের যুদ্ধ অভিজ্ঞতা, তারপরে ওরা কোনো দেশই না, কিছুই না, এইসব প্রথমেও বলতো, মার খাওয়ার পরেও বলছে, আজকে ডেটেও বলছে। কিন্তু ইরানের তরফ থেকে এরকম অ্যারোগেন্ট কোনো স্টেটমেন্ট পেয়েছেন? না, এই প্রথম তারা হুঁশিয়ারিটা দিল। হুঁশিয়ারি দেওয়া আলাদা জিনিস, দ্যাটস আ ওয়ার্নিং। কিন্তু কোনো অ্যারোগে, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আমেরিকান পিপলকে ব্যক্তিগত আক্রমণ কোথাও না। এমনকি ইসরায়েলের ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছে, ব্যক্তিগত আক্রমণ এটা কোথাও করেনি। কেন করেনি? তার কারণটা হচ্ছে ইরান কিন্তু প্রফেশনাল ওয়ার লড়ছে। আমি এইটা জানবো যে ইরানের ব্যাকবোনটা আসলে চায়না না রাশিয়া? স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজির অঙ্গ চায়নাও হতে পারে। সেই স্ট্র্যাটেজির, ধরুন, স্ট্র্যাটেজিটা কে ছকে দিচ্ছে? ইরানের নিজস্ব লিডারশিপ ছকেছে। ইরানকে আমি বারবারই বলছি, হোয়াইল ইভ্যালুয়েটিং ইরান, আমাদের কোথাও গিয়ে, আমাদের মধ্যেও, নট অনলি ইউ, আমাদের মধ্যেও একটা ওই সেন্স অফ মেগালোম্যানিক মাইন্ডসেট, আমরা ইরানকে কী করে মেনে নেবো যে ইরান এত বড় স্ট্র্যাটেজি করতে পারে। পয়েন্টটা না, ইরান স্ট্র্যাটেজি করেছে। এবার আপনার প্রশ্নের উত্তরে আসছি, ইরান নিজেই এই স্ট্র্যাটেজিটা ধরুন বানিয়েছে। বানাতে গিয়ে দেখেছে যে এই সেকশনে, মানে ধরুন আপনার বাড়িতে কোনো নিকট আত্মীয়র বিয়ে ঠিক হয়েছে, এবার আপনি পুরো স্ট্র্যাটেজিটা বানিয়েছেন, এবার দেখছেন কেটারিংটা আমি করাবো অমুককে দিয়ে। এই অমুকের যে লেয়ারিংটা হয়েছে, এটা কিন্তু সেই অমুক দুর্ধর্ষ কেটারিং করে চলে গেছে। আমি তমুককে দিয়ে করাবো ডেকোরেশন সেই তমুক দারুণ করে দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু গোটা বিয়ের যে স্ট্র্যাটেজিক স্ট্রাকচারটা, সেটা কিন্তু সেই কর্তার নিজের। অর্থাৎ
ইরানের যে এন্টায়ার স্ট্রাকচার, সেখানে ধরুন ধরছে যে টেকনোলজিক্যাল সাপোর্ট আমি চায়নার থেকে ডিমান্ড করব। সেখানে ধরুন ধরছে যে আমরা কিছু মার্শনারি সাপোর্ট আমরা ইয়ের থেকে নেবো, রাশিয়ার থেকে নেবো। সেখানে ধরছে আমরা প্রিসাইজ ম্যাপগুলো এই জায়গা থেকে নেব, এইভাবে নেব। এরকম পার্টনার্স অফ ওয়ার যেটাকে বলে, বা স্টেক হোল্ডার্স যাদেরকে বলে, তাদেরকে যে লুপিন করা না করা কীভাবে। দেখুন, আরেকটা কথা বলছি, এখানে আন্তর্জাতিক সম্পর্কে বন্ধুর কোনো কনসেপ্ট নেই। বন্ধু বান্ধব এরকম কোনো কনসেপ্ট, তুই মার খেলে আমি দাঁড়িয়ে যাবো বুক চিতিয়ে, কিচ্ছু হয় না এরকম। এভরিথিং ইজ নেগোসিয়েশন। এবার সেখানে তো চায়নার সাথে নেগোসিয়েটও করতে হয়েছে। ধরুন আমি আপনার তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে টেকনোলজিক্যাল সাপোর্ট দিচ্ছে চায়না, ম্যাপস দিচ্ছে ধরুন চায়না, চায়নার সাথে নেগোসিয়েশনটা তো হয়েছে, কোনো না কোনো পয়েন্টারে তো হয়েছে, নয় তেলের পয়েন্টারে হয়েছে, নয় বিআরআইয়ের কোনো একটা জায়গায় হয়েছে, কোনো না কোনো চায়না লাভ পাচ্ছে, সেই জায়গাটা করে দেওয়া হয়েছে। রাশিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা দাঁড়াচ্ছে। যে দেশ ইনভলভ সবার ক্ষেত্রেই কোনো না কোনো পয়েন্টারে নেগোসিয়েশনটা হয়েছে। এই যে নেগোসিয়েশনটা যখন হচ্ছে, তখন তার মানে তো সেই টেবিলে দাঁড়িয়ে সেই দেশের সাথে নেগোসিয়েশনটাও তো ইরানকেই জিততে হয়েছে, তবেই তো সে ইরানকে সহযোগিতা করছে। সুতরাং ইরানকে যখন ইভ্যালুয়েট করতে হবে, ইরানকে কিন্তু 360 ডিগ্রি প্ল্যান ইভ্যালুয়েট ডোনাল্ড ট্রাম্প করতে হবে। বুঝতে পারেননি যে ইরানকে যদি আজকে হানমুজের দখল আমরা নিতে চাই, যদি ইরানকে অ্যাটাক করতে চাই, তাহলে চীন এসে দাঁড়াবে, রাশিয়া এসে দাঁড়াবে। এটা কি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি? কোথাও গিয়ে কি এটা সবচেয়ে বড় ভুল ছিল? ম্যাডাম, চীন রাশিয়া তো অনেক দূরের কথা। সে নিজের ডিএনআই চিফ তুলসী গাবার্ডের কথা বুঝতে পারেনি, সে চায়না রাশিয়াকে ইভ্যালুয়েট করবে? তার চিফ অফ ইন্টেলিজেন্স ইজ তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড রিপোর্টে বলছে যে দিস ইজ এ রং অ্যাপ্রোচ। ক্লিয়ার কাট স্ট্র্যাটেজিক রিপোর্ট দিয়েছে, স্পষ্ট তুলসী গাবার্ডের বক্তব্য পরিষ্কার যে কিভাবে থ্রেট এটা আমেরিকার ক্ষেত্রে সেটা একমাত্র পরিষ্কার। প্রেসিডেন্ট এবং জানে। তার আগে রিপোর্টে বলেছে আমরা ইরানে এরকম কিছু পাইনি। তারপরেও যে মানুষ এই ধরনের ঘটনা ঘটায়, আপনি তাকে বলবেন যে অন্য একটা রাষ্ট্রকে সে একটা evaluate আমাকে করবে? একটা কথা একটু বলুন তো, নেটো চাইছে না, তুলসী গাবার্ড চাইছে না, অনেক হেড তারা রিজাইন করেছেন আমেরিকা থেকে, তীব্র সেখানে একটা অসন্তোষ দেখা যাচ্ছে। তারপরেও একার কাঁধে কিভাবে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে পারেন? খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন করলেন আপনি, খুব ভ্যালিড। এবার আমি আপনাকে তিনটে ভাগ আমি একটু মানে কি বলবো ময়নাতদন্ত করে বলে দিচ্ছি। তিনটে ভাগ। একটা জিনিসের সাথে আমরা দুটো জিনিসকে মিলিয়ে ফেলছি। একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একটা স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রের নিজের চেতনা আছে, সেই রাষ্ট্রের নিজস্ব চৈতন্যবোধ আছে, সেই রাষ্ট্রের নিজস্ব পলিসি আছে, পলিসি মেকিং প্রসিজিয়ার আছে। দ্বিতীয়, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যে ওখানে বসে, যার আন্ডারে একটা ক্যাবিনেট আছে, যার সাথে একটা কংগ্রেস সেনেট একসাথে কাজ করে, বিভিন্ন রকমের ডিবেট হয়, কাজ হয়। থার্ড, যার জন্যে গোটা এই নাটকটা আমরা অ্যাবজর্ভ করছি এবং তার যে হিটটা আমার আপনার সংসারের ভিতরে ঢুকছে, সেই লোকটার নাম হচ্ছে বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্প। এই বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে আমরা ভুল করছি। আপনি একটা এবার লজিক্যালি একটা কথা শুনুন, আপনি এত বড় একটা চ্যানেলের এক জায়গায় আছেন, আপনি বোঝার চেষ্টা করুন খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা। ধরুন ডোনাল্ড ট্রাম্প আজ না হলে কাল আমেরিকান প্রেসিডেন্সি হারাবে, একদম এটা তো বাস্তব, এটা তো কেউ সারা জীবন থাকবে না। এই যে যখন হারাবে, তারপরের খেলাটাই কিন্তু আজকে সাজাচ্ছে ও, অ্যাট দ্য কস্ট অফ আমেরিকান সেন্টিমেন্টস। আমেরিকা এবং পৃথিবীর মানুষের আবেগটাকে আজকে ও ইনভেস্ট করাচ্ছে টুয়ার্ডস আমেরিকা, করিয়ে নিজের আখেরটা গোছাচ্ছে।